আরএসএসের হুমকিতে দিলীপ মন্ত্রী, শেষ হয়েও হয় না শেষ। দিলীপ ঘোষ যেন আগুন পাখি। 2024 সালের পরে যখন দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে হেরে যান কেন্দ্র বদলের জন্য, তখন অনেকেই বলেছিলেন দিলীপ ঘোষ রাজনৈতিক সন্ন্যাস, সময়ের অপেক্ষা। কিন্তু তারপরেও তিনি ফিরে এলেন। কোন শক্তিতে অগ্নি পরীক্ষা পাশ করলেন দিলীপ ঘোষ? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন আরএসএস এর অক্সিজেন সাপ্লাইয়ের কারণেই টিকে আছেন তিনি। সংঘ পরিবারের চাপেই তাকে রাজনীতিতে জায়গা দেওয়া হয়েছে। এই কারণেই তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মন্ত্রী হিসেবে শপথ নিতে পেরেছেন শুভেন্দু অধিকারীর পরেই। বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য দিলীপ ঘোষের মন্ত্রী হওয়া নিয়ে বলেন, আরএসএস এর এক প্রকার হুমকির কারণেই দিলীপ ঘোষকে জায়গা দিতে বাধ্য হয়েছেন শুভেন্দু অধিকারী, অমিত শাহ। অগ্নিমিত্রা পল এবং আরএসএস এর প্রতিনিধি হিসেবে দিলীপ ঘোষ প্রায় 56 বছরের একটা ট্র্যাডিশন ভাঙলেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ কলকাতা থেকে ক্ষমতার কেন্দ্রকে সরিয়ে নিয়ে গেলেন পূর্ব মেদিনীপুর। সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল যে দক্ষিণ কলকাতা, সেটা আর থাকল না। অজয় মুখোপাধ্যায়, যিনি কংগ্রেসকে চ্যালেঞ্জ করে প্রফুল্ল সেনকে হারিয়ে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এক নয় দুবার, এবং সকলের মনে রাখা উচিত তারই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন জ্যোতি বসু। সেই অজয় মুখোপাধ্যায় ছিলেন পূর্ব মেদিনীপুরের লোক। তারপরে এবার শুভেন্দু অধিকারী। এটাও অস্বীকার করে কোনো লাভ নেই যে তৃণমূলের অধিকাংশ নেতা, মন্ত্রী, সাংসদ সবাই দক্ষিণ কলকাতায় থাকতেন। আমি একবার হিসেব করে দেখেছিলাম যে দক্ষিণ কলকাতায় তৃণমূলের 17 জন মন্ত্রী এবং প্রায় আরও 10 জন সাংসদ সবাই থাকেন। সেই ক্ষমতার বৃত্ত শুভেন্দু অধিকারী ভাঙলেন। কিন্তু শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা দেখে আমার এটা অবাক লাগলো যে শুধুমাত্র অগ্নিমিত্রা পল প্রথম দিন শপথ নিলেন। কেন রূপা গাঙ্গুলি নন? কেন শর্বরী মুখোপাধ্যায় নন? কিংবা কেন পাপিয়া অধিকারী নন? অর্থাৎ আমি বলতে চাইছি যে মহিলারা উপুর করে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলো, তাদের কি রিপ্রেজেন্টেশন একটু কম হয়ে গেল না? মনে হয় প্রথম দিন নরেন্দ্র মোদীর তাড়াহুড়োর জন্য, মানে প্রধানমন্ত্রী হিসেবে যেহেতু তার শপথ ছিল, মানে তার তাড়া ছিল, সেহেতু তিনি মাত্র 5 জনকে শপথ বাক্য পাঠ করানো হলো। একজন আদিবাসী সম্প্রদায়ের, একজন উত্তরবঙ্গের নিশীথ প্রামাণিক, একজন মতুয়াদের থেকে অশোক কীর্তনিয়া, একজন মহিলা অগ্নিমিত্রা পল এবং আরএসএসের প্রতিনিধি হিসেবে দিলীপ ঘোষ। কিন্তু এই মন্ত্রিসভার কাছ থেকে তো আরও বাংলার মানুষের প্রত্যাশা। যা ওনারা বলেছেন, কেন্দ্রীয় হারে ডিএ, রাজ্যের জন্য কর্মসংস্থান, সেইগুলোর দিকে কিন্তু বাংলার মানুষ তাকিয়ে থাকবে। ডবল ইঞ্জিনের সরকারের কাছ থেকে মানুষের অনেক প্রত্যাশা। এবং দেখুন কি আয়রনি, এই যে ডবল ইঞ্জিন, এটাও কিন্তু 77-এর পর পশ্চিমবঙ্গ আর পায়নি। সবসময় কেন্দ্রের সঙ্গে বিরোধিতায় থেকেছে পশ্চিমবাংলার রাজনীতির মূল সুর। শুধুমাত্র 11 থেকে 14, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার প্রথম 3 বছর দিল্লিতে ইউপিএ সরকার ছিল, কিন্তু সিপিএম এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরোধিতার রাস্তাতেই হেঁটেছেন। এবার ডবল ইঞ্জিনের সরকার, এবার দক্ষিণ কলকাতার বাইরে ক্ষমতার কেন্দ্র। রাজ্যের মানুষের অনেক প্রত্যাশা, সেই সবই নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি এবং শুভেন্দু অধিকারীর ঘোষণাকে ঘিরে। আপনার কি মনে হয় কোন জাদু বলে দিলীপ ঘোষ দ্বিতীয়বার সমমহিমায় রাজনীতিতে ফিরতে পেরেছেন? আরএসএস এর কারণেই, নাকি তার স্বভাবসিদ্ধ রাজনৈতিক লড়াইয়ের কারণে? কমেন্ট করে মতামত জানান। দুর্জয় বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।